আমাদের চেষ্টা করে যেতে হবে যাতে ওরা কখনোই আমাদের নিজেদের গোলাম না বানাতে পারে। ওদের গোলাম হলে আমাদের বেঁচে থাকাটা দায় হয়ে যাবে। তবে আমরাও কারো গোলাম হয়ে বাঁচব না। না মাস্টার মশাই, একদম নয়। আমরা কারো গোলামি করব না। চোট হতে হবে, তবেই এই দুর্দিনের সমাপ্তি ঘটবে। আমি আমার লেঠেল জড়ো করেছি, এছাড়া পাশের গ্রামগুলোতেও খবর পাঠিয়েছি। তবে আমার মনে হয় এদের মধ্যে কেউ একজন ইংরেজদের চর আছে, নয়তো আমাদের সব তথ্য ওরা কোথা থেকে পাচ্ছে। টাকা, কয়েকটা টাকার জন্য এটা সব বিক্রি হয়ে গেছে। তবে আমরা আমাদের এই লড়াই থামাবো না। সেদিন যেমন ওই কার্নেলের মাথা কেটে নিয়েছিলাম, এবার দরকার পড়লে ওই ক্রুশের মাথাও আমি দেহ থেকে আলাদা করে দেব। যে আগুন ওরা জ্বালিয়েছে সেই আগুনেই ওদেরকে শেষ করব। আমি জানি আপনি পারবেন। আমার আজও সেই দিনের কথা মনে আছে, যেদিন সর্বহারা এক মা আর তার 15 বছরের একটা ছেলেকে আপনি আশ্রয় দিয়েছিলেন। নিজে দায়িত্ব নিয়ে তাকে পড়াশোনার পাশাপাশি শিখিয়েছিলেন লড়াই করতে। লড়াই? সত্যের জন্য লড়াই করতে শেখালেও হাতে অস্ত্র তুলতে শেখাতে পারিনি, আর না নিজে তুলতে পেরেছি। যদি নিজে তুলতে পারতাম। কথাটা শেষ করতে পারেন না তিনি, তার আগেই গলা বুঝে আসে। কি হলো, থামলেন কেন? আর আপনিও তো অস্ত্র তুলেছেন, তাহলে কেন এই কথা বলছেন? সে যে বড্ড দেরিতে তোমার জীবনের গল্পের সাথে আমার জীবনের গল্পেরও একটু হলেও তো মিল আছে। এতদিন এই কথা আমি কাউকে বলিনি, এবার সময় এসেছে এই কথাটা বলার। এরপর কিছুক্ষণ চুপ করে থাকে সেই ছায়া, তারপর ধীরে ধীরে বলতে শুরু করে। তখন ইংরেজরা ব্যবসা করার ইচ্ছে নিয়ে সবে এই দেশে এসেছে।
জমিদার থেকে শুরু করে মহাজনরাও তাদের এই প্রস্তাবে রাজি হয়েছে। আবার কিছুজন তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাণিজ্য কুঠি 1651 সালে উড়িষ্যার বালেশ্বরে স্থাপিত হয়। পরে হুগলি, পাটনা, ঢাকা, কাশিমবাজার ও কলকাতায় এই ধরনের বাণিজ্য কুঠি গড়ে ওঠে। এসব বাণিজ্য কুঠির অধীনে অসংখ্য মফস্বল কুঠি ছিল। ইংরেজদের আঞ্চলিক সদর দপ্তর ছিল হুগলিতে। এর আগে সুরাটে একই বাণিজ্য কুঠি ছিল। রানী এলিজাবেথ এখানে বাণিজ্য করার প্রস্তাবে রাজি হলে বাণিজ্য শুরু হয়। এরপর 1777 সালে বাংলায় প্রথম নীল চাষ শুরু হয় এবং লুইস বার্নার্ডকে প্রথম নীলকর মনে করা হয়। আর তখন থেকেই শুরু হয় প্রবল সমস্যা। নীলের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ওদের অত্যাচারটাও বাড়তে থাকে। কিছু মানুষ টাকার কাছে নিজেদেরকে বিলিয়ে দেয়, বিক্রি করে দেয়। আর সেই তালিকায় ছিল এই গ্রামের জমিদারের পূর্বপুরুষ, যিনি তোমার পূর্বপুরুষের নায়েব ছিলেন। আমি তখন বেশ ছোট, বাবা মাস্টারমশাই। তিনি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছিলেন, তাই সবাইকে বোঝাতে চেয়েছিলেন, কিন্তু তারা সেটা শোনেননি। উল্টে আমাদের পরিবারের ওপর কোপ নেমে আসে। আমাদের ধান জমিতে আগুন লাগিয়ে দেয়া হয়। তখন এত কিছু বুঝিনি। বাবার কথায় বিলেত চলে যাই। আর যেদিন ফিরে আসি সেদিন অনেক কিছু বদলে গেছে। ততদিনে বিশ্বাসঘাতকতা প্রবেশ করেছে এই গ্রামে। ওই নায়েব আমার দাদুকে মেরে ফেলেছে। আমি, আমার মা সে সময় আমার মামার বাড়িতে ছিলাম। এসবের কিছুই জানতাম না। বাবার নিতে যাবার কথা ছিল, তবে তিনি যাননি দেখে মা আমাকে নিয়ে নিজেই রওনা দেন। আর যখন এখানে আসি দেখি জমিদার বাড়ি আগুনে পড়ছে। আমরা সেদিকে ছুটে যাই। ওই লোকগুলো আমার মাকেও ছাড়েনি। তবে আপনার জন্য আজও আমি বেঁচে আছি। তবে আজ ওই শয়তান জমিদারকে শেষ করতে পেরে আমার নিজেকে একটু হলেও হালকা লাগছে। ওর পূর্বপুরুষের করা অপরাধের শাস্তি আজ আমি ওকে দিয়েছি, যদিও ও নিজেও এর যোগ্য। এরপর বেশ কিছুক্ষণ নীরব থাকে দুজন। এরপর সেই ছায়ামূর্তি যেভাবে সেখানে এসেছিল আবার সেভাবেই ফিরে যায়। তবে দুজনের মধ্যেই বিদ্রোহের আগুন জ্বলতে থাকে। আজ আপনারা শুনছেন নবাগতা লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর লেখা নীল বিদ্রোহের প্রেক্ষাপটে রচিত কাহিনী অবলম্বনে অডিও স্টোরি মুক্তির স্বাদ। গল্পের স্ক্রিপ্ট লিখেছেন মোহর। গল্পের কথকের ভূমিকায় দর্শ ও শুভস্বপ্না মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অভিষেক ব্যানার্জি, শান্তনু দে, রাজা সর্দার, তমাল ব্যানার্জি, স্বস্তিক দে, অভিজিৎ মাঝি, নীলাঞ্জন রায়, জয়দীপ গাঙ্গুলি, টাবুন চৌধুরী, অমিতাভ গুপ্ত এবং শুভম রায়চৌধুরী। গল্পের পোস্টার ও আবহ জয়ফো ক্রিয়েশন। সমগ্র পরিকল্পনা, পরিচালনা ও সম্পাদনায় আমি জয়দীপ গাঙ্গুলি। গতদিন আপনারা শুনেছিলেন আমাদের এই নাটিকার প্রথম পর্ব। আজ দ্বিতীয় এবং অন্তিম পর্ব, গল্পের পরবর্তী অংশ। সকালবেলা নতুন জমিদার সবে ঘর থেকে বেরিয়েছে এমন সময় একজন লিঠেল এসে বলে, ওই সাহেব গ্রামের লোকেদের ওপর অত্যাচার করছে। খবর পেলাম কাল রাতে নাকি বিপিনের বাড়ি থেকে তার বউকে তুলে নিয়ে গেছে। শুধু তাই নয়, তাদের বাড়ি ঘর ক্ষেত সবকিছুতে আগুন লাগিয়ে দিয়ে গেছে। ও মা, সে কি কথা? কেন করলো এসব? বিপিন নাকি আরো কিছু লোকজনকে নিয়ে নীল চাষ করবে না জানিয়ে দিয়েছিল, তাই নাকি সাহেব এই কাজটা করেছে। এবার সত্যি কিছু একটা করতে হবে, নয়তো সব শেষ হয়ে যাবে। আচ্ছা শোন, বাকি লেঠেলদের ডেকে নিয়ে আয় যা।
ওনার কথা মতন সে গিয়ে বাকিদের ডেকে নিয়ে আসে। বাকিরা এসে জমা হলে উনি বলেন, শোন, এবার থেকে তোরা চোখ কান খোলা রাখবি। আমি চাই না ওই ইংরেজরা আমার প্রজাদের ওপর কোনো রকম অনিষ্ট করুক। আগের জমিদার যা করেছে, কিন্তু আমি এই সব কোনোভাবেই মেনে নেব না। দরকার হলে তোরা আরো লেঠেল জোগাড় কর, এবার মুখোমুখি লড়াই হবে। আগে কর্তা মশাই, সবই তো বুঝলাম, কিন্তু সমস্যা হলো ওদের বন্দুকের সামনে আমরা বেশিক্ষণ টিকতে পারবো না। অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। এই কথাটা অবশ্য মন্দ বলিসনি, তবে আমাদের হেরে গেলে চলবে না। যতক্ষণ না অন্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে, ততক্ষণ এভাবেই আমাদের লড়াই জারি রাখতে হবে। একবার যদি লড়াই থামিয়ে দিই, তাহলে আর কোনোভাবেই ওদের আটকানো যাবে না। বেশ, আপনি যা বলবেন। এই বলে তারা সেখান থেকে চলে যায়। তারা চলে যাওয়ার কিছুক্ষণ পর বিপিন সেখানে এসে হাজির হয়, আর তারপর কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে আর বলতে থাকে, বাবু, বাবু, আমার বউটারে বাঁচান বাবু, ওরা ওকে মেরে ফেলবে। বাবু, বাবু দয়া করুন। আরে ওঠো ওঠো, এভাবে পায়ে পড়ো না। আমি লেঠেল পাঠিয়েছি, চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। আমি থাকতে তোমার বউয়ের কিচ্ছু হবে না। বাবু, আপনি তাড়াতাড়ি চলেন। ওরা আমার বউটাকে টানতি টানতি এই গ্রামের মাঝখানে নিয়ে গেছে। গ্রামের লোকের সামনে যদি ওরা আমার বউটার গায়ে হাত দেয়, তাহলে তাকে নিয়ে এই গ্রামে থাকা যে দায় হয়ে যাবে বাবু। সবাই যে আমাদের এক ঘরে করবে, এমনিতেই না জানি তারা কি না কি ভাবছে। বাবু, বাবু দয়া করুন। কি বলছো এসব? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি চলো, দেখি কি করতে পারি। এরপর উনি একটা লাঠি তুলে নিয়ে বিপিনের সঙ্গে বেরিয়ে যায়। ঘটনাস্থলে গিয়ে দেখতে পান সাহেব বিপিনের বউকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসছে, আর লিটল বাহিনী চেষ্টা করলেও তাকে কোনোভাবেই আটকাতে পারছে না। তবে তাদের আঘাতে কিছু গোড়া সিপাহী আহত হয়েছে। উনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না, এগিয়ে গেলেন সাহেবের সামনে, গম্ভীর গলায় বললেন, সাহেব ওকে ছেড়ে দাও, নইলে এর ফল কিন্তু খুব খারাপ হবে। রিয়েলি? তা কি হইবে শুনি? যে হাল লর্ড কর্নেলের হয়েছিল জানা আসছে নিশ্চয়, ঠিক তাই হবে। ইউ, তোমার সাহস হইল কি করিয়া আমার সাথে এরকম বিহেভ করিবার? ডু ইউ নো মি? না, জানি না, আর জানার দরকারও নেই। ওকে ছেড়ে দাও, নয়তো খুব খারাপ হবে। আজ আমি সবাইকে দেখাইয়া দিব উহারা কত বড় মিস্টেক করিয়াছে। কথাটা বলেই বিপিনের বউকে ঠেলে মাটিতে ফেলে দেয়। এর আগেও বহু মেয়েদের সর্বনাশ করেছে এই সাহেব। তাদের কেউ সাহেবের হাতেই প্রাণ দিয়েছে, তো কেউ লজ্জায় নিজেকে শেষ করে দিয়েছে। কত কৃষকদের ঘর বাড়ি ক্ষেত সব জ্বালিয়ে দিয়েছে। জমিদার বাবু কিছুজনকে বাঁচাতে পারলেও সাহেবের বন্দুকের কাছে হার মানতে হয়েছে অনেককে। তবে এখন আর নয়, এবার সময় এসেছে রুখে দাঁড়ানো। এইসব ভেবে নতুন জমিদার তার হাতে থাকা লাঠিটা দিয়ে সজোরে আঘাত করলো সাহেবের হাতে। এই অচকিত আক্রমণের জন্য উনি তৈরি ছিলেন না, ফলে বিপিনের বউয়ের হাত ছেড়ে দিয়ে নিজের হাত চেপে ধরে। মুখ দিয়ে বেরিয়ে আসে গোহানির শব্দ। তারপর নিজেকে সামনে নিয়ে বলে, শিউট হিম, তোমার সাহস হইল কি করিয়া? আজ তোমাকে ছাড়িব না আমি। সাহেব বলল ঠিকই, কিন্তু গুলি চলল না। নতুন জমিদার বলল, সাহেব, গুলি তো আর চলবে না, একবার দেখো চারপাশটা ভালো করে। সাহেব চারপাশে তাকিয়ে দেখলেন ও সেনা দল পুরোপুরি হেরে গেছে এই লাঠিয়ালদের কাছে। যাদের সে সামান্য ভেবেছিল তারাই যে এমন রূপ নেবে তা সে ভাবতেও পারে। তবে সে নিজেও হারার পাত্র। কোমর থেকে একটা তলোয়ার বের করে উঠে দাঁড়াল। নতুন জমিদার নিজেও তৈরি ছিল। দুজনের মধ্যে যুদ্ধ বেঁধে গেল।
কেউ কারোর থেকে কম নয়। তবে বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর সাহেব তার তরোয়ালটা জমিদারের মাথা লক্ষ্য করে চালিয়ে দেয়, যদিও তাতে বিশেষ লাভ হয় না, কারণ তার এক লেঠেল এসে তাকে বাঁচিয়ে নেয়। সাহেবের মুখে ফুটে ওঠে বিজয়ের হাসি। সে কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই কেউ একজন বলে ওঠে, আমার সাথে একবার খেলবে নাকি ওই তলোয়ার নিয়ে? কথাটা কে বললো দেখার জন্য যখন সবাই এদিক ওদিক তাকাচ্ছিল, তখন সেই ভিড় ঠেলে এগিয়ে এলো একজন, যার চুলে সামান্য বাদ ধরলেও চেহারায় বার্ধক্যের কোনো ছাপ নেই। তবে মুখ ঢাকা থাকায় কেউ তাকে চিনতে পারে না। তবে জমিদারের মুখে একটা হাসি দেখা যায়, যেন এই মানুষটা অপেক্ষাতেই ছিল সে। সাহেব তাকে দেখে বলল, কে তুমি? আমি কে তা পরে বলবো, আগে একবার পরীক্ষা হয়ে যাক তোমার ওই তলোয়ারের জোর কত। রিয়েলি? শুরু হলো প্রবল লড়াই। কেউ কারো থেকে কম যায় না। সাহেবের তলোয়ার আর আগন্তুকের লাঠি যেন একে অপরকে মেপে নিচ্ছে প্রতি মুহূর্তে। সবাই অধীর আগ্রহে দেখছে সেসব। তবে ধীরে ধীরে সাহেবের তলোয়ার হার মানতে শুরু করলো। লাঠির আঘাতে সাহেব মাটিতে লুটিয়ে পড়ল। এবার সেই আগন্তুক লাঠিটা সাহেবের বুকের ওপর চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, কি সাহেব, এবার কিছু বলবে? এত দিন ধরে অনেক অত্যাচার চালিয়েছ, আগের ঘটনা বোধ হয় তোমার জানা নেই, নয়তো এমন কাজ করবার আগে দুবার ভাবতে। তবে কোনো ব্যাপার নয়, এরপর যা হবে তা তুমি সারা জীবন মনে রাখবে আর ভাববে কেন আগে ওদের বারণ শুনলাম না। কথাগুলো বলি সেই সাহেবকে লাঠি দিয়ে মারতে শুরু করে। লাঠির এক একটা আঘাত যেন বলছে, সাহেব তোমার সময় ফুরিয়ে এসেছে, এবার তোমাকে তোমার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। লাঠি দিয়ে মারতে মারতে আগন্তুক সাহেবকে প্রায় আধমরা করে ফেলে। তবুও যেন তার রাগ কমছে না। গ্রামের মানুষজন এটা দেখে উল্লাসে ফেটে পড়েছে। তারা সবাই চিৎকার করে বলছে, মারো ওকে, আরো মারো, ওকে আরো মারো, মেরে ফেলো, যেন বাঁচতে না পারে। ওর মতন শয়তানের এটাই শাস্তি। এইভাবে মার খেতে খেতে একসময় সাহেব সত্যি সবার সামনে প্রাণ ত্যাগ করে। লোকজন সাহেবের দেহটা ঘিরে ধরেছিল। তবে সেই ভিড়ের মধ্যে থেকে কখন যে সেই আগন্তুক চলে গেছে তা কেউ খেয়াল না করলেও একজন ঠিকই খেয়াল করেছে, তাই আগন্তুকের সে পিছু নেয়। আগন্তুক হাঁটতে হাঁটতে গিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করে। তার পিছু নিয়ে যে আসছিল সে নিজেও জঙ্গলে প্রবেশ করে। তারপর হঠাৎ বলে ওঠে, আজ আপনি সবার সামনে এসেও এভাবে লুকিয়ে আছেন কেন? নিজের পরিচয় কেন দিচ্ছেন না? কে আপনি? তবে সে কিছু না বলে নিজের কুটিরের ভিতর চলে যায়। তার দেখা দেখি অপরজনও ভেতরে চলে যায়। তবে ভেতরে গিয়ে যাকে দেখে তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার মুখ দিয়ে বেরিয়ে আসে, মাস্টার মশাই আপনি? হ্যাঁ, আমি জগদীশ, তবে আমি চাই না এটা কেউ জানুক। কিন্তু কেন? আসলে এখনো যে অনেক কাজ বাকি। আজ যা হলো এরপর আরো অনেক বড় বিপদ আসতে চলেছে, তাই সেই বিপদের মোকাবিলা করার জন্য আমি সবার চোখের আড়ালে নিজের কাজ করতে চাই। কোন বিপদের কথা বলছেন আপনি? এই সাহেবের মৃত্যুর খবর যখন ওরা পাবে তখন ওরা পাল্টা আক্রমণ করবে না ভেবেছ? অবশ্যই করবে, বরং আরো ভয়ানক কিছু করবে। আর তার জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে। আমরা তৈরি আছি সবকিছুর জন্য। আমার লেঠেল বাহিনীও তৈরি আছে। আমি এই গ্রামের জমিদার। আমি সকলকে বললে সবাই এই যুদ্ধের জন্য এগিয়ে আসবে। কিন্তু এর সাথে আপনার নিজেকে লুকিয়ে রাখার কারণ কি? এই বিদ্রোহের মূল কাণ্ডারি আমি। কথা জানাজানি হয়ে গেলে ইংরেজরা ঝাঁপিয়ে পড়বে আমাকে শেষ করতে, আর বাকিরা ঝাঁপিয়ে পড়বে লড়াই করতে। আর তাছাড়া আমার লক্ষ্য অনেক বড়। মানে আপনি কি বলতে চাইছেন? আমি ঠিক করেছি একটা দল বানাবো যারা ওই গোলা বারুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সক্ষম। এই লাঠি তলোয়ার নিয়ে বেশি দূর এগোনো যাবে না। আর তাই আরো বড় ঝড় ওঠার আগে নিজেদের খুঁটিটাকে শক্ত করতে হবে।
এ কি, তোমরা এখানে কেন? আমরা যে একটাই দল, ওই সাহেবদের হত্যা থেকে, ওদের কাছ থেকে ফসল উদ্ধার, এই সবটাই আমরা একসাথে করেছি। কিন্তু তোমরা এসব জানলে কি করে? আর কবে হলো এই দল গঠন? জগদীশের প্রশ্ন শুনে বিপিন বলতে শুরু করে। সেদিন যখন সাহেবরা আমার বউকে তুলে নিয়ে গেছিল, আমি অনেক রাত্রে তাদের ডেরায় যাই, যদি তাকে ছাড়িয়ে আনতে পারি। কিন্তু সে সময় দেখি ওখানে আগুন লেগে গেছে। এটা দেখে আমি সব আশাই ছেড়ে দিয়েছিলাম। তখন দেখি এই দুটো ছায়া মূর্তি পেছন দিক থেকে বেরিয়ে যাচ্ছে। আমি তাদের পিছু নিই। তখন জানতে পারি ওই ছায়া মূর্তির একজন এই মাস্টার মশাই, আর একজন আমার বউ। তারপর থেকে আমি ওনার সাথেই আছি। এই 2 গ্রাম মিলিয়ে আমরা একটা দল তৈরি করেছি। তবে এখনো অনেকটা পথ চলতি বাকি। সে তো বুঝলাম, কিন্তু তোমরা এভাবে আড়ালে কেন? কেউ তো জানতেও পারবে না যে তোমরা তাদের জন্য কত কিছু করেছ। বড় কিছু পাওয়ার জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করতে হয়। আমিও সামিল হতে চাই। বলুন আমাকে কি করতে হবে। আপনি তো আছেন, আমি জানি ওরা আমাদের কিচ্ছু করতে পারবে না। এই কাজ তোমাকে একাকেই করতে হবে, কারণ আমি কাল ভোরে শহরে যাব এই বন্দুকের বিরুদ্ধে লড়াই করবার উপায় খুঁজতে। এছাড়া বাকি সব গ্রামগুলো তো যেতে হবে। এই নীল চাষ বন্ধ করতেই হবে। আপনি কি একা যাবেন? আমাকে একাই করতে হবে কাজ। তবে পরে ওরাও যাবে। এখন সবার যে অনেক কাজ। কিন্তু আমি একা কি করে এত কিছু সামলাবো? নিজের ওপর আস্থা রাখো, সব ঠিক হয়ে যাবে। যে মানুষটা ওই অত্যাচারী জমিদারকে শেষ করতে পারে, সে এই ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে। এ বিশ্বাস আমার আছে। আমি জানি তুমি ঠিক পারবে। এছাড়া আমার লিটল বাহিনী তো তোমার সঙ্গেই আছে, তোমার কোনো ভয় নেই। ভয় আমি পাই না মাস্টার মশাই। আমার ভয় সেদিনই চলে গেছিল, যেদিন চোখের সামনে নিজের গোটা পরিবারকে আমি শেষ হয়ে যেতে দেখেছিলাম। যাক, সেসব কথা এখন থাকো সব। আপনি যখন ভরসা করে আমাকে এই দায়িত্ব দিয়েছেন, তখন আমি নিজের প্রাণ থাকতে ওদের কিছু হতে দেব না। বেশ, এখন তুমি এসো, আমার নিজের কিছু কাজ আছে। কাল ভোরবেলায় রওনা দিতে হবে না? সমস্ত কাজ আমাকে আজকে সেরে রাখতে হবে। বেশ মাস্টার মশাই। আর শোনো, কাল তুমি একবার এখানে আসবে। তখন তুমি আমাকে পাবে না ঠিকই, তবে আমি তোমার জন্য একটা জিনিস রেখে যাব, যা তোমার ভবিষ্যতে কাজে লাগবে। এখন জানতে চাও না সেটা কি? কাল ঠিক সময় হলেই জানতে পারবে। কথাটা শুনে সে মাথা নেড়ে সম্মতি জানিয়ে চলে যায়। সে চলে গেলে মাস্টার মশাই একটা কাগজ নিয়ে লিখতে বসে। প্রিয় জগদীশ, আমার তোমাকে নতুন করে বলার কিছু নেই। আমার নিজের শিক্ষার উপর এটুকু বিশ্বাস আছে, আর যাই হোক, তুমি কখনো অসৎ পথে পা দেবে না। তবুও তোমায় একটা কথা বলি, অসৎ পথ মানুষকে কিছুদিনের জন্য সুখ এনে দিলেও তা চিরস্থায়ী হয় না, বরং তার নিজের এবং পাশাপাশি আরো বহু মানুষের দুঃখ বয়ে আনে। ঠিক যেমন এনেছিল জমিদার প্রতাপ নারায়ণের জন্য। আমি তোমাকে নিজের কাছে আঁকলে রেখেছিলাম। আসলে তোমার বাবা ছিলেন আমার ভাইয়ের মতো, তাই তোমাকে নিজের ছেলের জায়গা দিয়েছি। ইংরেজদের হাতে হাত মিলিয়ে গ্রামের ক্ষতি না করলে আমি কখনোই নিজেকে লুকিয়ে প্রতাপ নারায়ণের বিরুদ্ধে চক্রান্ত করতাম না।
তোমাকে আমি সরাসরি কথাগুলো বলতে পারতাম, তবে নিজের সাথে আমাকে নিজেকে অনেক লড়াই করতে হয়েছে, যেটা প্রকাশ্যে করা সম্ভব ছিল না। তাই এই ছদ্মবেশ। তবে তোমাকে আমি নিজেই নিজের এই ছদ্মবেশের সঙ্গে পরিচয় করিয়েছিলাম, যাতে তোমার হাতে দায়িত্ব তুলে দিতে পারি। আর আজ তা সফল হয়েছি। শুধু তাই না, আজ আমি মন থেকে মেনে নিতে পেরেছি যা করেছি একদম ঠিক করেছি। এই কারণেই আমি তোমাকে সবটা জানালাম। এরপর আরো বড় যুদ্ধের জন্য তৈরি হতে হবে। সময় বড় কম। ইতি, মাস্টার মশাই। চিঠিটা লিখে একটা ছোট বন্দুক দিয়ে সেটা চাপা দিয়ে রাখেন উনি। এই বন্দুকটা লর্ড কর্নেলের বন্দুক, যেটা সে সেদিন নিজের সাথে করে নিয়ে এসেছিল। কারণ লোহাকে কাটার ক্ষমতা কেবল লোহারই আছে, তা যে সবার জানা। সেই সময় একজন বলে ওঠে, আচ্ছা মাস্টার মশাই, এরপর আমাদের সংগ্রাম কিভাবে এগোবে? আপনি ছাড়া আমরা কিভাবে এগোবো? খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব। এরপর কেটে গেছে বেশ কিছুদিন। ইতিমধ্যেই মাস্টারমশাই আর তার দলবল বেশ কিছু সাহেবকে হত্যা করেছে। শুধু তাই নয়, থানার পর থানা আগুনে পুড়িয়ে দিয়েছে। আর আজ তাদের সবচেয়ে বড় কাজ অস্ত্র লুণ্ঠন। ওদের কাছে খবর আছে আজ সাহেবদের জন্য অস্ত্র আসছে জলপথে। সেই অনুযায়ী ওরা তৈরি হয়ে নেয়। সূর্য সবেই অস্ত গেছে। বন্দরে চারদিকে সিপাহীদের ভিড়। আগে অস্ত্র নামানো হোক, তারপর আমরা আক্রমণ করব। বেশ, তাই হবে। যেমন ভাবা তেমন কাজ। বন্দে মাতরম, বন্দে মাতরম, লাঠি তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে শুরু হয় তুমুল লড়াই। মাস্টারমশাই চিৎকার করে বলে ওঠে, সাহেব, অনেক অপমান, অনেক অত্যাচার সহ্য করেছি। আর নয়, তোমাদের দাসত্ব আমরা মানছি না, মানব না। কি করিবে তুমি? তুমি আর তোমার টিম কিছুই করিতে পারবে না। আমরা সোলজার, ওয়েল ট্রেন্ড। তাই নাকি? এই একটা লাঠির ঘাত তোমাদের জন্য যথেষ্ট। বাহুবলের সামনে তোমার ওই অস্ত্র কিছুই করতে পারবে না। ওনার গোটা দলের প্রবল আক্রমণে একটা সময় ইংরেজ বাহিনী হার মেনে নেয়। সমস্ত অস্ত্র চলে যায় মাস্টার মশাইদের কবজায়। এই কথা ছড়িয়ে পড়তেই আরো বিদ্রোহীরা এসে যোগ দেয় ওদের সাথে। একদিকে ইংরেজরা যেমন জমিদার, নায়েব, মহাজন এদের হাতে করে বাংলা দখল করতে থাকে, অপরদিকে সকল বিদ্রোহীরা তাদের বুঝিয়ে দিতে থাকে তারা ওদের দাস নয়। দীনবন্ধু মিত্রের লেখা নীল দর্পণ নাটকটি গ্রামে গ্রামে অভিনীত হতে থাকে। এই নাটক ইংরেজদের অত্যাচার আর নীল চাষের বিরুদ্ধে সাধারণ মানুষের জাগিয়ে তোলে। দিকে দিকে নীল চাষের বিরুদ্ধে গর্জে ওঠে ভারতের মানুষ। ফলস্বরূপ শুরু হয় নীল বিদ্রোহ। ইংল্যান্ডের ওপর মহলে এই খবর পৌঁছে যায়। দ্রুত নির্দেশ আসে অবিলম্বে নীল চাষ বন্ধ করার জন্য। অচিরেই বন্ধ হয় নীল চাষ। তবে ইংরেজদের রাজত্ব কায়েম হয়ে যায় কিছু বঙ্গ সন্তানের বিশ্বাসঘাতকতার ফল হিসেবে। মাস্টারমশাই ইতিমধ্যে বার্ধক্যজনিত কারণে কিছুটা ভেঙে পড়েছেন। তাই একদিন তার দলের সভা ডাকলেন। শোনো জগদীশ, শোনো আব্দুল, মহিম, তরুণ, জ্যোতি, সবাইকে বলছি, নীল চাষের অত্যাচার আমরা দমন করতে পেরেছি, কিন্তু শয়তান ইংরেজ বণিকের বেশ ধরে এদেশে এসে আজ নিজের শাসকের পদে বসেছে। তাই আমাদের কাজ আরো কঠিন হয়ে উঠল।
হ্যাঁ মাস্টার মশাই, আমাদের কি করতে হবে আদেশ করুন। শোনো জগদীশ, আমি বৃদ্ধ হয়েছি, আমার পক্ষে আর সরাসরি লড়াই করা সম্ভব নয়, কিন্তু তোমরা আছো আমার শক্তি, আমার সাহস। তোমাদের এই সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমরা রাজি। সকলের মুখের দিকে কঠিন দৃষ্টি বুলিয়ে নিয়ে মাস্টারমশাই ধীর অথচ দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা এবার তৈরি হও নিজেদের সশস্ত্র বিপ্লবের অংশ হতে। তোমাদের বন্দুক পিস্তল চালানো শিখতে হবে, প্রয়োজন হলে বোমা বানাতেও শিখতে হবে। মোট কথা, ইংরেজদের এদেশ থেকে বের করতেই হবে। তোমরা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মাস্টার মশাই। আপনি পাশে থাকলে কোনো বাধাই আমাদের থামাতে পারবে না। আর যদি আমি না থাকি? মানে এটা আপনি কি বলছেন মাস্টার মশাই? হ্যাঁ জগদীশ, আমি ঠিকই বলেছি। এবার তোমাদের যাত্রা শুরু। আমার জীবন ফুরিয়ে এসেছে, তাই আমি চাই এই দেশের স্বাধীনতার স্বপ্নকে সার্থক করার দায়িত্ব এবার তোমরাই কাঁধে তুলে নাও। আচ্ছা মাস্টার মশাই, এরপর আমাদের সংগ্রাম কিভাবে এগোবে? আপনি ছাড়া আমরা কিভাবে এগোবো? অবুঝ হয়েও না আব্দুল, আজ থেকে জগদীশ তোমাদের গুরু, ওই তোমাদের পরিচালনা করবে। মাস্টার মশাই, আমি কি পারবো এই দায়িত্ব পালন করতে? নিশ্চয়ই পারবে জগদীশ, তুমি ওদের বয়স জ্যেষ্ঠ, আর সেই সাথে জমিদারি পরিচালনা এবং ইংরেজদের বিরুদ্ধে মোকাবিলা করার অভিজ্ঞতাও তোমার হয়েছে। তোমার যোগ্যতা নিয়ে আমার কোনো সংশয় নেই। শোনো, তোমরা আজ এখান থেকে বেরিয়ে পড়ো, দেরি করো না। তোমাদের মঙ্গল হোক। জয় ভারত মাতার জয়। জয় ভারত মাতার জয়। জয় ভারত। সকলে মাস্টার মশাইকে প্রণাম করে স্লোগান গাইতে গাইতে ঘর থেকে বেরিয়ে গেল। রাতের অন্ধকারে যেন কয়েকটি জোনাকি আগুনের স্ফুলিঙ্গ হয়ে ওঠার ইচ্ছা নিয়ে ছুটে চলল। তারা জানে না পথ কোথায় গিয়ে শেষ হবে, শুধু তাদের চোখে জ্বলতে থাকা শপথের আগুন দু চোখ ভরে দেখে নিয়ে বৃদ্ধ মাস্টার মশাই ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। চোখে এক অদ্ভুত দৃষ্টি ফুটে উঠল। এবার তার লক্ষ্য মেয়েদের তৈরি করা। মাকে রক্ষা করতে গেলে যে সবাই মিলে হাতে হাত রেখে লড়তে হবে। জীবনের কঠিন লড়াই যে মা বোনেরাও প্রতিনিয়ত লড়ছে। এবার তাদের নামতে হবে লড়াইয়ের ময়দানে, পিতার সাথে, স্বামীর সাথে, সন্তানের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে। ভারত মা যে সবার মা। আপনারা শুনছিলেন নবাগতা লেখিকা প্রজ্ঞা চক্রবর্তীর লেখা গল্প অবলম্বনে অডিও স্টোরি মুক্তির স্বাদের দ্বিতীয় ও অন্তিম পর্ব। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অভিষেক ব্যানার্জি, অভিজিৎ মাঝি, শান্তনু দে, রাজা সর্দার, তমাল ব্যানার্জি, স্বস্তিক দে, অমিতাভ গুপ্ত, শুভম রায়চৌধুরী, টাবুন চৌধুরী, নীলাঞ্জন রায় ও জয়দীপ গাঙ্গুলি। গল্পের কথক, দর্শ ও শুভ স্বপ্না মুখোপাধ্যায়। গল্পের পোস্টার ও আবহ জয়ফোর ক্রিয়েশন। গল্পের নাট্যরূপ দিয়েছেন মোহর। সমগ্র পরিকল্পনা, প্রযোজনা ও পরিচালনায় জয়দীপ গঙ্গোপাধ্যায়। আমাদের আজকের নিবেদনটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই আকর্ষণীয় গল্প নিয়ে হাজির হব আবার এখন স্টোরি টাইম চ্যানেলে। ধন্যবাদ।